ফাইনালি ফিরে আসলো নোকিয়া। SMD এর হাত ধরে সেলেক্টার সাথে বাংলাদেশেই তৈরি হচ্ছে নোকিয়া স্মার্টফোন। এই যে তিনটা তাদের নতুন ডিভাইস দেখছেন যা বাংলাদেশেই তৈরি হয়েছে। তো এর মধ্যে বড় ভাই যিনি রয়েছেন এই যে ওনাকে নিয়ে আজকে আমাদের বিস্তারিত রিভিউ থাকবে, পাশাপাশি এই দুটোর সম্বন্ধে আপনারা জানতে পারবেন। তো SMD এর ব্যাপারে বলছিলাম, SMD মূলত নোকিয়া ফোনের প্রস্তুতকারক এবং সেলেক্টার হলো ম্যানুফ্যাকচারার এবং ন্যাশনাল ডিস্ট্রিবিউটর। আর এটা হচ্ছে নোকিয়া C32, বলতে পারেন এন্ট্রি লেভেল বাজেটের একটা স্মার্টফোন। তবে ভালো করেছে ওরা রিয়ার প্যানেলে গ্লাস দিয়ে। নোকিয়ার ওই যে একটা সুনাম তো আছেই যে শক্তপোক্ত আমপাড়া মোবাইল, তো ওরা এটাকেও শক্ত করার ট্রাই করছে, মানে অ্যাজ এ স্মার্টফোন ওরা এটাকেও টু বিল্ড কোয়ালিটির দিক থেকে ভালো করার ট্রাই করেছে। বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি, সামনে পিছনে বোথ সাইডে গ্লাস রয়েছে। সামনের ডিসপ্লেতে কোন ধরনের প্রোটেকশন আছে এই ব্যাপারে জানতে পারেনি। অনলাইন তথ্য অনুযায়ী স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট কোনো গ্লাস ওরা ব্যবহার করছে, যার ফলে হয়তো সহজে স্ক্র্যাচ বসবে না আর কি। ফোনটা হাতে নিয়ে বেশ সলিড টাইপের একটা ফিল পাওয়া যায়। আর রিয়ার প্যানেলটা দেখতে মনে হবে কোনো ধরনের টেক্সচার আছে, বাট হাত দিলে স্মুথই মনে হবে। এটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, যেহেতু গ্লাস হালকা পাতলা ফিঙ্গারপ্রিন্ট বসে আর কি এর উপরে। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, 3.5mm হেডফোন জ্যাক আছে, আর এটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা নেই, যা থাকা উচিত ছিল, তবে টাইপ সি পোর্টটা থাকছে আর কি। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মোটামুটি ফাস্ট এবং একুরেট, স্লাইডলি ডিলে দেয়, এর অ্যানিমেশন ডিলেটাই আর কি আপনি হয়তো নোটিস করবেন। ডিসপ্লে সাইজ 6.5 ইঞ্চ, স্ট্যান্ডার্ড সাইজ মনে হয় এই সাইজটাকে আমার। এটা HD+ রেজলিউশনের একটা IPS LCD প্যানেল, যা একেবারে রেগুলার রিফ্রেশের। তো এই ডিসপ্লেটা একেবারে বেসিক হয়ে যায়, কারণ ডিসপ্লেতে আমরা দেখছি সেই ওয়াটার ড্রপ নচ। নোকিয়ার উচিত ছিল এই ডিসপ্লেতে অবশ্যই একটা পাঁচসোল কাটআউট দেওয়া, আর লোয়ার চিনটাকে আরো ন্যারো রাখা উচিত ছিল। তবে এটা টাচ রেসপন্স মোটামুটি ভালো, যদিও আমরা যখন চার্জে বসাচ্ছিলাম স্মার্টফোনটা ওই টাইমে দেখছিলাম কাজ করতে গেলে একটু ঝামেলা হয়, তখন টাচ মিসটাচ করে আর কি। ব্রাইটনেস ইনডোরে ভালো পাবেন, বাট আউটডোরে গেলে দেখবেন ভালো রকমের স্ট্রাগল করে, তখন চালাতে কিছুটা প্রবলেম হয়। আর কর্নার এরিয়া বা সাইড থেকে আমরা শিফটিং টিপিং দেখছি না, ওই জায়গাগুলো ঠিকঠাক আছে। ওরা HD+ দিছে, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কিন্তু অবশ্যই হাই রিফ্রেশের একটা অপশন রাখা উচিত ছিল, লাইক সেটা 90 হার্জ হতে পারতো। এমনিতে এই ডিসপ্লেটা বাই ডিফল্ট কুলার টোনে কালার দিচ্ছে আর কি। স্মার্টফোনটির রিয়ারে দুইটা ক্যামেরা আছে। মেইন শুটার হলো 50 মেগাপিক্সেল, পরবর্তী শুটার 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের। তো ছবি তুলতে গিয়ে যে বিষয়টা নোটিস করলাম, ক্লিক করার সাথে সাথে টুং করে একটা শব্দ দেবে, মনে হলো যেন ক্লিক করে ফেলছে বা ক্যাপচার করে ফেলছে। বাস না, একটু টাইম দিতে হয় ওকে, একটু স্টাডি করে ধরে রাখতে হয়, তাহলে দেখবেন শার্পনেস ডিটেল ভালোই ধরে রাখতে পারে। ছবির কালার টোনটা একটু ফ্ল্যাটের দিকে ছিল বা ন্যাচারাল টোনের কাছাকাছি ছিল, যদিও এরকম প্রাইস পয়েন্টের স্মার্টফোনগুলোতে আমরা একটু স্যাচুরেটেড একটু বুস্টেড কালার দেখে অভ্যস্ত, যেগুলো দেখতে আরও বেশি পাঁচি লাগে, আরও দেখতে সুন্দর লাগে, আই ক্যাচি লাগে। তো সেই জায়গায় এইটা একটু ফ্ল্যাট লাগতে পারে অনেকের কাছে। ডিটেল ছিল অ্যাভারেজ এর দাম অনুযায়ী, দাম হচ্ছে 13,499 টাকা। তো ওরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইস হিসাবে এর ডিটেলস অ্যাভারেজ কোয়ালিটি ছিল। খুব বেশি জুম করলে বুঝবেন যে হালকা একটু সফট লাগছে আর কি। তবে ডায়নামিক রেঞ্জ হ্যান্ডেলটা ছিল এই প্রাইস পয়েন্টের অন্য ডিভাইস থেকে কিছুটা বেটার, আর হেভি এক্সপোজার কন্ডিশনে মোটামুটি ভালোভাবে ব্যালেন্স করতে পারে। লো লাইটে আরও বেশি সময় লেগে যায় ছবি তুলতে, এবং তখন অনেকটাই সফট করে ফেলা এর ছবি, পাশাপাশি গ্রেনের দেখাও পাবেন। খুব একটা যাচ্ছই ছবি পাওয়া যাবে না লো লাইটে, একটু লাইটে ছবি নিতে পারলেই মোটামুটি ভালো আউটপুট বের করতে পারবেন এই ক্যামেরা থেকে। আছে পোর্ট্রেট মোড, আমার এক্সপেকটেশন ছিল এইচডি রেজোলিউশনে একটু বেটার রেজাল্ট দেবে, বাট দেখলাম ভালো রকমের এই মিসম্যাচ করে, যে বিষয়টা ভালো লাগে নেই, আর মেইন সাবজেক্টকে একটু সফট করে। ম্যাক্রো শুটারটা আছে, এটা অনেকের কাছে হয়তো কাজে লাগলেও লাগতে পারে, অ্যাজ ইউজুয়াল রেজাল্ট দেবে। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ, কোনো ধরনের স্টেবিলিটি নেই। ভিডিও বেশ শেকি এবং এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে এখানে হিমশিম খায়, বেশ টাইম লাগে। ভিডিও একেবারেই অ্যাভারেজ। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা তুলনামূলকভাবে ভালোই রেজাল্ট দেয়, প্রপার লাইট দিতে পারলে এই ক্যামেরা ভালো শার্পনেস ডিটেলে ছবি দিতে পারে। তবে কালার কিছুটা টুইক করে প্রেজেন্ট করে, যা দেখতে মনে হয় না খুব একটা খারাপ লাগছে আর কি। লো লাইটে বেশ কিছুটা সফট করে ফেলবে। অ্যান্ড্রয়েড 13 এ রান করা এই ডিভাইসে প্রসেসর হিসেবে রয়েছে ইউনি SoC 9863A1, যা একেবারে এন্ট্রি লেভেলের একটা প্রসেসর ঠিকই, তবে এই স্মার্টফোনটার স্ট্রং পয়েন্টের মধ্যে থাকে এর অ্যান্ড্রয়েড, মানে স্টক অ্যান্ড্রয়েড। পাশাপাশি আমরা 2 বছরের কিন্তু অ্যান্ড্রয়েড আপডেট পাবো, মেজর আপডেট পাওয়া যাবে দুইটা। সো এইটা কিন্তু এরকম প্রাইস পয়েন্টের স্মার্টফোনে একদমই দেখা যায় না। এর স্টোরেজ টাইপ eMMC 5.1, বাংলাদেশ মার্কেটে একটা ভ্যারিয়েন্টে লঞ্চ করছে ওরা, 464GB ভ্যারিয়েন্ট, আর দামটা তো বললামই 13,499 টাকা। এই প্রাইস পয়েন্টে আমরা 6GB বা 8GB র্যাম দেখে এখন অভ্যস্ত, সেখানে এইটার র্যাম অবশ্যই আমার কাছে কম লাগছে। অ্যাটলিস্ট ওরা 6GB র্যাম দিতে পারতো, সেই সাথে 128GB স্টোরেজ দেওয়া উচিত ছিল মাস্ট, অথবা এই ডিভাইসেরই দাম কমা উচিত ছিল। তবে এর UI এর এক্সপিরিয়েন্স আপনারা ভালো পাবেন, বেশ স্মুথ রেজাল্ট দিচ্ছিল, এবং এটা খুব একটা হিজিবিজি ছিল না, প্রচুর পরিমাণে ব্লোটার দিয়ে ভরে রাখছে এমনটাও না, ক্লিন একটা এক্সপিরিয়েন্স আপনারা নিতে পারবেন। এবং আমাদের এই কয়েকদিনের ইউসেজে আমরা দেখছিলাম এই স্মার্টফোনটা ভালো রেজাল্ট দিচ্ছে, মানে অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুব বেশি নিচ্ছে না, আবার একদম ল্যাগ করে বসে থাকে, হ্যাং মেরে বসে থাকে, এই ধরনের প্রবলেম ফেস করতে হয়নি।
ডে টু ডে টাস্কগুলো সামলাতে পারে সে। এবং এই সমস্ত কাজবাজ করতে গিয়ে কখনো আমরা দেখিনি এই স্মার্টফোনটা হেভি হিট জেনারেট করে ফেলছে বা হেভি ব্যাটারি বার্ন করছে। তবে মাল্টিটাস্কিংয়ে খুব একটা আশা রাখা উচিত হবে না। অ্যাট এ টাইম 2-3টা অ্যাপ্লিকেশন নিয়ে আপনি কাজ করতে পারবেন। এর বেশি ভারী অ্যাপ্লিকেশন রাখতে গেলে দেখবেন যে পিছনেরগুলো ক্র্যাশ করছে। এই ডিভাইস দিয়ে গেমিং টেমিংয়ের চিন্তা করা যাবে না, আপনি জাস্ট সময় কাটাতে পারবেন। যদি বেসিক গেমিং করতে চান 2D গেম টেম যেগুলো রয়েছে সেগুলো খেলতে পারবেন। ওরা যদি এখানে ইউনিএসএসির আরেকটু উপরের লেভেলের প্রসেসরগুলো ইউজ করতো তাহলে আমরা আরেকটু বেটার আউটপুটের থেকে পেতাম। প্রসেসর সেকশনটাও ছোট হয়ে যায় এরকম প্রাইস পয়েন্টের জন্য। ফোনটাতে ব্যাটারি রয়েছে 5000 mAh এবং 10 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়। বক্স আপনি ওটা পেয়ে যাচ্ছেন। 18 ওয়াট হলে এটা আমরা আরেকটু দ্রুত চার্জ করতে পারতাম, বাট এই ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো। মিডিয়া কনজাম্পশন করুন, ভিডিও দেখুন বা টুকটাক গেমিং করুন, যে কাজই করুন না কেন দেখবেন যে এই স্মার্টফোনটা 1.5 দিনের মতো চালানো যাচ্ছে। তবে এই ডিভাইসে আমরা পাইনি কিন্তু জাইরোস্কোপ সেন্সর, যেটাও থাকা উচিত ছিল। আর স্পিকার হিসেবে সিঙ্গেল স্পিকার রয়েছে, এটা যথেষ্ট লাউড এবং ক্লিয়ার সাউন্ড দেয়। সাউন্ড কোয়ালিটি আশা করছি ভালো লাগবে। যারা মিডিয়া কনজাম্পশন করেন, ভিডিও দেখেন, তাদের এই ডিভাইসের সাউন্ড কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ এবং স্ক্রিনের আউটপুট মোটামুটি আশা করছি ভালোই লাগবে। তো এই ছিল নোকিয়া C32। বলছিলাম পাশাপাশি ওরা আরও 2টা ডিভাইস নিয়ে এসছে ঈদে, C22 এবং C12। এই 2টা ডিভাইসও ধরলে বোঝা যায় বেশ শক্তপোক্ত টাইপের ডিভাইস এবং এগুলো আন্ডার 10K বাজেটের স্মার্টফোন। যাদের বাজেট একেবারে 10,000-এর নিচে রয়েছে তারা চাইলে এই ডিভাইসগুলো দেখতে পারেন। এটুকু 100% শিওর করা যায়, শক্তপোক্ত স্মার্টফোন যদি দরকার হয় তাহলে ভাই নোকিয়ার এই ফোনগুলো আপনাকে সন্তুষ্ট করতে পারবে, এটুকু শিওর থাকেন। তবে এই স্মার্টফোনটাতে অর্থাৎ C32-তে বেশ কিছু জায়গায় কমতিও আছে, যেগুলো আমি অলরেডি শেয়ার করলাম। আশা করছি নেক্সট টাইম আরও বেটার করবে। আর এই মুহূর্তে তারাই এই ফোনটাকে চয়েস করবেন যারা কিনা একটা ভালো ব্র্যান্ডেড ডিভাইসে চয়েস করতে চাচ্ছেন, যেটা বেশ শক্তপোক্ত হতে হবে, গ্লাস ব্যাক থাকতে হবে এবং ডিভাইসটার ইউজার এক্সপিরিয়েন্স অর্থাৎ এর ইউআই এর আউটপুটটা বেটার হওয়া চাই। পাশাপাশি মেইন ক্যামেরা এবং ভালো একটা ব্যাটারি ব্যাকআপও আমার চাই। তো নোকিয়া যে আবারও বাংলাদেশে এভাবে ফিরে আসছে, এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে। টাটা।